ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি ক্লাস 7-এর 2024 সেকেন্ড ইউনিট টেস্টের রায় ও মার্টিন ইতিহাস প্রশ্নবিচিত্রার 2 নম্বর স্কুলের প্রশ্নপত্রে। একের দাগের 1, আহমদনগরের প্রধানমন্ত্রী ছিলেন, এটি হবে অপশান বি মালিক অম্বর। 2-এর দাগে চৌসার যুদ্ধ হয়েছিল, এটি হবে অপশান এ 1539 খ্রিস্টাব্দে। 3-এর দাগে ঘরঘরার যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, এটি হবে অপশান সি নসরত শাহ। 4-এর দাগে সুলতানি সাম্রাজ্যের প্রদেশগুলিকে বলা হতো, এটি হবে অপশান সি ইকতা। 5-এর দাগে ফিরোজ তুগলকের আমলে কৃষিজমির ওপর আরোপ করা করের নাম ছিল, এটি হবে অপশান এ খরাত। 2-এর দাগের 1, বেমানান শব্দটি খুঁজে বের করো, এটি হবে ইবন বুতুতা। 2, ঠিক না ভুল লেখো, ঝিলাম নদীর অপর নাম বিতস্তা, এটি হবে ঠিক। 3-এর দাগে দোয়াব অঞ্চল কোনটি, এটি হলো গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চল দোয়াব নামে পরিচিত। 4-এর দাগে ওয়াতান কথার অর্থ কী, এটি হবে স্বদেশ। 5-এর দাগে আকবর কত খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেন, এটি হবে 1580 খ্রিস্টাব্দে। 3-এর দাগের 1-এর প্রশ্নটি হলো উলেমা কাদের বলা হয়, উত্তরটি হলো আরবি ভাষায় ইলম মানে হলো জ্ঞান, আলিম মানে হলো জ্ঞানী, বিশেষভাবে যারা ইসলামী শাস্ত্রে পণ্ডিত তাদের বলে আলিম। 1-এর বেশি আলিমকে বলা হয় উলেমা। উলেমা শব্দটি বহুবচন, তাই উলেমারা বা উলেমাদের কথাগুলো ঠিক নয়। 3-এর দাগের 2-এর প্রশ্নটি হলো সাহানা ই মান্ডি বলতে কাকে বোঝানো হয়, উত্তরটি হলো সুলতান আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ করেন। বাজারের ধরন, আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4 ধরনের বাজার ছিল। 1 নম্বর হচ্ছে মান্ডি বা শস্য বাজার, 2 নম্বর হচ্ছে সেরা ই আদল বা কাপড়, চিনি, তেল প্রভৃতির বাজার, 3 নম্বর হচ্ছে পশু বাজার, 4 নম্বর হচ্ছে প্রয়োজনীয় সাধারণ দ্রব্যের বাজার, শাক সবজি মাছ সব বাজারেই জিনিসপত্রের দাম নির্দিষ্ট করে দেওয়া হয়। বাজার পরিদর্শক রাজকর্মচারী বিভিন্ন ধরনের বাজার দেখাশোনা করার জন্য আলাউদ্দিন সাহানা ই মান্ডি, দেওয়ান ই রিয়াসত, বারিদ বা গুপ্তচর প্রভৃতি কর্মচারী নিযুক্ত করেন। 3-এর দাগের 3-এর প্রশ্নটি হলো পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, উত্তরটি হলো পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। পানিপথের প্রথম যুদ্ধের ফল, পানিপথের প্রথম যুদ্ধের ফল 1 নম্বর হচ্ছে বাবরের জয়লাভ। পানিপথের প্রথম যুদ্ধে বাবর জয়লাভ করেন, এই যুদ্ধে দিল্লির লোদি বংশের সুলতান ইব্রাহিম লোদি পরাজিত হন। 2 নম্বর হচ্ছে ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা। পানিপথের যুদ্ধে বাবরের জয়লাভের ফলে ভারতে সুলতানি শাসনের অবসান হয় এবং মুঘল শাসনের সূচনা হয়। 3-এর দাগে 4-এর প্রশ্নটি হলো সুলহি কুল কি, উত্তরটি হলো সুলহি কুল বলতে বোঝায় সকলের প্রতি সহনশীলতা ও সকলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান। এই আদর্শের ভিত্তিতে আকবর একটি ধর্মমত গড়ে তোলেন যা দিন ই ইলাহি নামে পরিচিত। সুলহি কুল আদর্শ মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক আদর্শ ছিল বিভিন্ন গোষ্ঠীর মানুষের সহযোগিতায় একটি যথার্থ ভারতীয় সাম্রাজ্য গড়ে তোলা। মুঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবরের আদর্শ ছিল 1 নম্বর হচ্ছে বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন, 2 নম্বর হচ্ছে প্রজাদের সঙ্গে পিতৃসুলভ আচরণ করবেন এবং 3 নম্বর হলো তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না। 4-এর দাগের 1-এর প্রশ্নটি হলো মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো, উত্তরটি হলো ভারতে মুঘল সম্রাটদের উপাধি ছিল বাদশাহ বা পাতশাহ। বাদশাহ বা পাতশাহ শব্দের অর্থ হলো শাসক বা সম্রাট। মূল শব্দ বাদশাহ, পাতশাহ, পাতশাহী শব্দগুলি হলো ফার্সি শব্দ। অর্থ, ফার্সি পাত শব্দের অর্থ প্রভু এবং শাহ শব্দের অর্থ শাসক বা রাজা। এখানে পাত ও শাহ শব্দ দুটি পাশাপাশি একসাথে ব্যবহার করা হয়েছে খুব শক্তিশালী শাসক বোঝানোর জন্য। 1507 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় পাতশাহ উপাধি নিয়েছিলেন। 4-এর দাগের 2-এর প্রশ্নটি হলো দিল্লির সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো, উত্তরটি হলো ইসলাম ধর্ম অনুসারে সমগ্র মুসলমান জগতের প্রধান ধর্মগুরু ও শাসক হলেন খলিফা, কিন্তু ক্রমে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমান শাসন প্রতিষ্ঠিত হলো, ফলে একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চল শাসন করা সম্ভব ছিল না। তাই বিভিন্ন দেশে বিভিন্ন শাসক শাসন করতেন, যেমন ভারতবর্ষে বা হিন্দুস্তানে শাসন করতেন সুলতানরা। আবার কখনো কোনো সেনাপতি বা সুলতানের আত্মীয় সিংহাসন দখল করে নতুন সুলতান হতেন, তখন তাঁর খলিফার অনুমোদন দরকার হতো। খলিফার অনুমোদন লাভ, ইলতুৎমিশ সুলতান হওয়ার পর খলিফার অনুমোদন নিয়েছিলেন। মুসলমান জগতের ধর্মগুরু বাগদাদের খলিফা অল মুস্তানসির
এর কাছ থেকে ইলতুৎমিশ সুলতানি আজম বা মহান সুলতান উপাধি লাভ করেন। গুরুত্ব: ফলে মুসলিম জগতে দিল্লি সুলতানির স্বাধীন অস্তিত্ব স্বীকৃত হয় এবং দিল্লি সুলতানির গৌরব বৃদ্ধি পায়। তিনিও তার মুদ্রায় নিজেকে খলিফার সেনাপতি বলে উল্লেখ করেন। 4 দাগের 3 প্রশ্নটি হলো, ইলিয়াস শাহী ও হোসেন শাহী আমলে বাংলার সংস্কৃতির পরিচয় দাও। উত্তরটি হলো, বাংলার ইলিয়াস শাহী ও হোসেন শাহী সুলতানদের আমলে বাংলার সংস্কৃতির উন্নয়ন হয়। তাদের ধর্মনিরপেক্ষ শাসনে বাংলার ভাষা সাহিত্য ও স্থাপত্যের উন্নতি হয়। 1. ভাষা সাহিত্য: এই সময়ে বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতি ঘটে। হোসেন শাহের আমলে বাংলা লেখালেখির চর্চা বাড়ে। 2 নম্বর হচ্ছে পরম ধর্ম সহিষ্ণুতা: ইলিয়াস শাহী ও হোসেন শাহী সুলতানরা ছিলেন অন্যের ধর্মের প্রতি উদার। তাদের উদারতার ফলে বাংলায় সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করত। এই সময়ে বাংলায় শ্রী চৈতন্যদেবের নেতৃত্বে ভক্তিবাদের প্রচার হয়েছিল। সুলতান হোসেন শাহ শ্রী চৈতন্যকে শ্রদ্ধা করতেন। 5 দাগের 1 প্রশ্নটি হলো, দিল্লির সুলতানদের সঙ্গে তাদের অভিজাতদের কেমন সম্বন্ধ ছিল তা লেখো। উত্তরটি হলো, দিল্লির সুলতানি শাসনে সুলতান ছিলেন সর্বেসর্বা। সুলতানের হাতেই থাকত যুদ্ধ, বিচার ও দেশ চালানোর সমস্ত ক্ষমতা। দিল্লি সুলতানের দ্বিতীয় স্তম্ভ ছিল অভিজাতরা। অভিজাতরা তাদের পছন্দের সুলতানকে সিংহাসনে বসানোর চেষ্টা করত, আর সুলতানরা চাইতেন অভিজাতরা তাঁদের অধীনে থাকুক। অভিজাতরা দিল্লির সুলতান ইলতুৎমিশ, রুকনউদ্দিন, ফিরোজ রাজিয়া, নাসির উদ্দিন সহ অনেক সুলতানের উত্থান পতনে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিল। সুলতান গিয়াসউদ্দিন বলবন প্রথমে অভিজাত ছিলেন, পরে সুলতান হয়ে অভিজাতদের বা আমিরদের কঠোর হাতে দমন করেছিলেন। বলবন অভিজাতদের থেকে সুলতানের ক্ষমতা ও মর্যাদা বাড়ান। অভিজাতদের থেকে সুলতানের মর্যাদা অনেক বেশি তা প্রতিষ্ঠা করার জন্য 1 নম্বর তিনি দরবারে জমকালো পোশাক পরে আসতেন। 2 নম্বর দরবারে হাসি তামাশা ও হালকা কথা বলতে নিষেধ করেন। খলজি বংশের সুলতান আলাউদ্দিন খলজিও অভিজাতদের কঠোর হাতে দমন করেছিলেন। 5 দাগের 2 প্রশ্নটি হলো, দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল। উত্তরটি হলো, মুঘল সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত দখল করে মুঘল সাম্রাজ্যের বিস্তার করতে চেয়েছিলেন। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য দখলের যুদ্ধ মুঘল ইতিহাসে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। তার দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল সাম্রাজ্যের ধ্বংসের অন্যতম কারণ ছিল। দাক্ষিণাত্য অভিযানের উদ্দেশ্য: সম্রাট ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানের উদ্দেশ্য ছিল দক্ষিণ ভারতের বিজাপুর, গোলকুন্ডা ও শিবাজির মারাঠা রাজ্য দখল করা। দাক্ষিণাত্য অভিযান: সম্রাট ঔরঙ্গজেব উত্তর ভারতের সমস্যার সমাধান করে 1681 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য অভিযান করেন। বিজাপুর দখল: ঔরঙ্গজেব 1686 খ্রিস্টাব্দে বিজাপুরকে পরাজিত করেন ও দখল করেন। গোলকোন্ডা দখল: 1687 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব গোলকোন্ডাকে পরাজিত করেন ও দখল করেন। মারাঠা রাজ্য দখলের চেষ্টা: বিজাপুর ও গোলকুন্ডা দখলের পর ঔরঙ্গজেব সর্বশক্তি দিয়ে মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা করেন। ঔরঙ্গজেব তাঁর মামা শায়েস্তা খানকে পাঠিয়েছিলেন শিবাজিকে দমন করার জন্য, কিন্তু শায়েস্তা খান শিবাজির হাতে পরাজিত ও লাঞ্ছিত হয়ে কোনো মতে পালিয়ে বেঁচেছিলেন। তারপর জয়সিংহ ও দিলির খান শিবাজির বিরুদ্ধে অভিযান করেন এবং শিবাজির সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন। 1666 খ্রিস্টাব্দে শিবাজি ও তাঁর পুত্র শম্ভুজি আগ্রায় মুঘল দরবারে উপস্থিত হন, কিন্তু ঔরঙ্গজেব তাদের বন্দী করেন। কৌশলে শিবাজি সেখান থেকে পালিয়ে যান। ঔরঙ্গজেব তাঁকে আর পরাজিত করতে পারেননি, তাই তিনি শিবাজিকে রাজা বলে স্বীকার করে নেন। দাক্ষিণাত্য অভিযানের ফল: 1 নম্বর দাক্ষিণাত্য অভিযানের জন্য ঔরঙ্গজেব দীর্ঘ প্রায় 25 বছর রাজধানী থেকে দূরে ছিলেন, ফলে মুঘল কর্মচারীরা নিয়ন্ত্রণমুক্ত ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল। 2 নম্বর দাক্ষিণাত্যের যুদ্ধের ফলে মুঘল রাজকোষ শূন্য হয়ে যায়। 3 নম্বর হচ্ছে 25 বছর ধরে যুদ্ধ করেও দাক্ষিণাত্য থেকে তার লাভ হয়নি, বরং তার ধ্বংসের পথ প্রশস্ত হয়েছিল। 5 দাগের 3 প্রশ্নটি হলো, দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল। দিল্লির নাম হজরত-ই দিল্লি হয়েছিল কেন? দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল, এই প্রশ্নটির উত্তরটি হলো, মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পর 1206 খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবক দিল্লিকে রাজধানী করে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন। সুলতানদের দিল্লিকে রাজধানী করার কারণগুলি হলো, 1 নম্বর দিল্লির সুরক্ষিত ভৌগোলিক অবস্থান। দিল্লি ছিল আরাবল্লী শৈলশিরার এক প্রান্তে ও যমুনা নদী বিধৌত সমতলের সংযোগস্থলে অবস্থিত। আরাবল্লী পর্বতের ঢালে পাথর দিয়ে সুরক্ষিত দুর্গ নির্মাণ করা সহজ হয়েছিল। শহরের পূর্ব দিকে যমুনা নদী, যা ছিল শহরের পূর্ব দিকের প্রাকৃতিক সুরক্ষিত সীমানা। 2 নম্বর হলো দিল্লির ঐতিহ্য। সুলতানি যুগের আগেও দিল্লি ছিল একটি ঐতিহ্যপূর্ণ শহর। মহাভারতে ইন্দ্রপ্রস্থ নামে যে নগরের কথা জানা যায় তা ছিল দিল্লির আদিরূপ।
তাছাড়া প্রাচীনকাল থেকে রাজা ও বণিকদের কাছে এই অঞ্চলটি ছিল বিশেষ আকর্ষণের জায়গা। দ্বিতীয় পাঠের প্রশ্নটি ছিল দিল্লির নাম হজরত-ই-দিল্লি হয়েছিল কেন? এর উত্তরটি হলো সুলতানি আমলে দিল্লির নাম হয়েছিল হজরত-ই-দিল্লি। কারণ হলো দিল্লির গুরুত্ব বৃদ্ধি। ইরাকের বাগদাদ শহর ছিল মুসলমান সভ্যতার একটি বড় কেন্দ্র, কিন্তু মঙ্গলরা বাগদাদ আক্রমণ করে এই শহরের অনেক ক্ষতি করেছিল। এর ফলে বাগদাদ শহরের গুরুত্ব কমে গিয়েছিল। বাগদাদের এই দুরবস্থার সময় দিল্লির গুরুত্ব বেড়ে গিয়েছিল। ইসলামের পীঠস্থান বাগদাদ শহরের অবক্ষয়ের ফলে মধ্য ও পশ্চিম এশিয়া থেকে অনেক লোক দিল্লিতে এসে বসবাস শুরু করে। দিল্লি সুফি সাধকদের অন্যতম পীঠস্থান হয়ে ওঠে।